বিজেপির দলের নির্বাচন কমিশন তোমায় জানাই ঠিক ঠিক ঠিক। মানে এদের মূলত টার্গেট হচ্ছে কিভাবে মুসলিমদের যে ভোটটা আছে সেটা কমানো যায়। নির্বাচন কমিশনের আমরা পদত্যাগ চাইছি। আমার মনে হচ্ছে যে জ্ঞানেশ কুমার সম্ভবত যারা ব্রিটিশের দালালি করে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের উত্তরসূরি কেউ হবে। আসলে এটা বিজেপি কমিশন অফ ইন্ডিয়া হয়ে গেছে। একদম নির্দ্বিধায় বলতে পারি মুখ্যমন্ত্রী বিজেপির। এই সরকার চাইছে শুধু জনগণকে কিভাবে মারা যায়। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে একেবারে সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে একেবারে সরব হয়েছেন আজকে একাধিক সংগঠন। তাদের দাবি যে সাধারণ মানুষকে অযথা সমস্ত নথিপত্র ঠিক থাকার পরেও তাদেরকে অযথা হেনস্থা ও হয়রানি করা হচ্ছে। একেবারে এই অভিযোগ নিয়ে তারা অবিলম্বে ভোটার তালিকায় পুনর্নথিকরণ করার দাবিতে আজ পথে নেমেছে। সরাসরি তাদের সাথে কথা বলে জানাবো তাদের কি দাবি। যে লজিক্যাল ডেসক্রিপশনের নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে বিনা নোটিশে, কি বলবেন? বিনা নোটিশে এখন সরকার হচ্ছে একটা মানে অত্যাচারী জাতাকল, ঠিক আছে, যে জাতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। আপনি ভাবুন, প্রথমে বললো 2002-এর ভোটার লিস্টে নাম থাকলে হয়ে যাবে, ব্যাস হয়ে গেল, কোনো চিন্তা নেই। এখন বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও চলবে না। মানে এগুলো মানুষকে হয়রানি এবং ভোট চুরির একটা নতুন একটা ষড়যন্ত্র, আর কিছু নয়। কারণ আপনি দেখুন, বিহারে যেটা করার চেষ্টা করেছিল যে ওখানে মুসলিম মাইনরিটি ভোটদের কাটছাট করবে বা মুসলিমদের এসআই থেকে নাম লিস্ট বাদ যাবে, কিন্তু সেটা হলো না। এখন বাংলায় নতুন করে সেই একই ষড়যন্ত্র শুরু করেছে। মানে এদের মূলত টার্গেট হচ্ছে কিভাবে মুসলিমদের যে ভোটটা আছে সেটা কমানো যায়। কারণ মুসলিম ভোট কমলে কী হবে, যে যে জায়গাগুলো যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত, অর্থাৎ যেখানে সংখ্যালঘুরাই ঠিক করে কে এমএলএ হবে কে এমপি হবে, সেই বিধানসভাগুলো ওদের টার্গেট হচ্ছে মাইনরিটি ভোটগুলো কিছুটা কাটছাট করে দিয়ে সেখানে অল্প মার্জিনে অন্য মানে যারা বিজেপি বা অন্য কাউকে দলকে সুযোগ করে দেওয়া, যাতে তারা বেরিয়ে যায় অনায়াসে। এবং দেখবেন বেনাগরিক কিন্তু কেউ নয়। ভারতবর্ষে যারা বসবাস করছে তাদের 1949 সাল স্বাধীনতার আগের থেকে নিয়ে তাদের দলিল আছে, কাগজপত্র আছে, তারপরে তাদেরকে বলছে তাদের মানে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে। এটা হাস্যকর। একটা সরকার 15 বছর থেকে আছে, একবার এনআরসি বলছে, একবার সিএ বলছে, যখন কিছু করতে পারছে না এখন আবার নতুন করে ঘুরিয়ে মানে কান ধরছে কি করে এসআইআর করে কিভাবে এনআরসি বা সিএ করা যায়, আর কিছুই না। আপনি দেখুন, অনেকে আবার বলছে যে হিন্দুদের ছাড় দেবো, অতটা সহজ নয়। দেশের সংবিধান আছে, এখন তারা হয়তো ক্ষমতায় আছে বলে যা ইচ্ছে তাই বলে দিচ্ছে। বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো এখন বিজেপি কমিশন অফ ইন্ডিয়া হয়ে গেছে। তো এখন তাদের কাছে ক্ষমতা আছে, দুদিন পরে যখন ক্ষমতা থেকে তারা সরে যাবে তখন কিন্তু তাদেরকে কিন্তু মানুষ গলা চেপে ধরবে। অর্থাৎ মানুষ বলতে আরও যে সরকার আসবে সংবিধানের মাধ্যমেই কিন্তু তাদের গলা চেপে ধরবে। জ্ঞানেশ কুমারকে কিন্তু জবাব দিতেই হবে যখন সে পদ থেকে অপসারিত হবে, বা বিজেপি সরকার যখন এই সরকার থেকে পড়ে যাবে, অন্য ক্ষমতায় কেউ আসবে, তখন কিন্তু তাকে প্রশ্নের সম্মুখীন হতে এবং তাকে উপযুক্ত জবাব দিতে হবে। এতগুলো মানুষকে যেভাবে হয়রানি করাচ্ছে, এতগুলো মানুষ মারা যাচ্ছে, কোনো মানে যায় আসে না। দেখুন, নোটবন্দি করে মানুষ মারলো, মণিপুর দাঙ্গায় মানুষ মরলো। মানে এই সরকার চাইছে শুধু জনগণকে কিভাবে মারা যায়। আপনি এসআইআর করে কি ফায়দা হবে আপনি বলুন? কি তাহলে ইচ্ছে করে নিয়ে ভোটার তালিকা থেকে নাম ইচ্ছে করেই করছে, এবং ইচ্ছা করে করছে। এর মূলত টার্গেট বেশি হচ্ছে মাইনরিটি, মানে মুসলিম সমাজ, মাইনরিটি যারা মেজর মাইনরিটি আছে মুসলিম সমাজ, যাতে কারণ জানে এরা বাংলায় মমতা সরকার হোক বা যে কোনো সরকার হোক, সিপিএম হোক, যে কোনো সরকারের নির্ধারক এবং সরকারকে বসানোর পিছনে কিন্তু এই মাইনরিটিগুলো, এই সংখ্যালঘুরা। তো এই সংখ্যালঘুদের ভোট কাটছাট করে কীভাবে বিজেপি এখানে ক্ষমতায় আসতে পারে, এটা তারই ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্র হয়ে প্রকাশ্যে কাজ করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যে কমিশনটার নাম বদনাম করছে, যে কমিশন একটা গণতন্ত্রের বড় রক্ষাকর্তা। এর আগেও কিন্তু অনেক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যারা ছিল বা কমিশনার ছিল, তারা কিন্তু এতটা মানে গণতন্ত্রকে প্রকাশ্য হত্যা করেনি। এবং তারাও কিন্তু সমালোচনা করছে যে বর্তমান যে জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কমিশনার আছেন, তিনি সম্পূর্ণ বিজেপির হয়ে বা একটা ক্ষমতাসীন দলের হয়ে কাজ করছেন, এবং সেই দলে থেকে তিনি গণতন্ত্রকে খুন করছেন, সংবিধানকে খুন করছেন। এবং যার ফলে কিন্তু আগামী যে ভারতবর্ষের কাজ হওয়ার কথা ছিল, যে ভারতবর্ষে ইস্যু হওয়া কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কেন সংখ্যালঘুরা পিছিয়ে শিক্ষায় দীক্ষায়, সেটা নিয়ে ইস্যু হওয়ার কথা ছিল। কিন্তু এখন প্রশ্ন উঠছে কে নাগরিক কে নাগরিক না। কিন্তু আদৌ কি বাংলাদেশে আছে? ঠিক আছে, অনুপ্রবেশকারী, গৃহমন্ত্রী আপনাদের কাছে, সব বর্ডার আপনাদের কাছে, আপনি এসে ধরছেন এখানে যে এখানে অনুপ্রবেশকারী ঢুকেছে। কোথায় অনুপ্রবেশকারী? একটা রাজ্যের একটা বিরোধী দলনেতা যার ভাষাজ্ঞান ঠিক নেই, শুভেন্দু অধিকারী বলছে 1.5 কোটি রোহিঙ্গা আছে। এখন যখন দেখছে যে এখানে রোহিঙ্গা নেই, তখন আবার উল্টো করে কিভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে একটা সাংবিধানিক পদ থেকে কিভাবে ইউজ করে কিভাবে মানুষকে হেনস্থা করা যায়, এটা তারই একটা উদাহরণ, আর কিছুই না। তবে আমরা আশাবাদী খুব
শীঘ্রই এই সরকারের পতন হবে এবং এই সরকারের পিছনে থেকে যারা এইভাবে গণতন্ত্রকে সংবিধানকে খুন করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনের কাছে এখন কি দাবি আছে? নির্বাচন কমিশনের উপর দাবি আর কি থাকবে বলুন? নির্বাচন কমিশন তো নেই। অনেকে বলছেন আসলে এটা নির্যাতন কমিশন অফ ইন্ডিয়া হয়ে গেছে এবং আসলে এটা বিজেপি কমিশন অফ ইন্ডিয়া হয়ে গেছে। তাদেরকে আমরা প্রশ্ন করলে তাদের উত্তর কিছু যায় আসে না, তারা উত্তর দেবে না। কিন্তু আমরা আশাবাদী যে তারা এই জনগণ মানুষ কিন্তু জায়গায় জায়গায় ফুসে উঠেছে। এটা হয়তো অন্য আমার যে প্রতিবেশী দেশে যে বিপ্লব যে গণ অভ্যুত্থান হয়েছে ভারতবর্ষেও কিন্তু হতো, মানুষ কিন্তু ক্ষোভে আছে, মানুষ প্রচণ্ড মানুষ ক্ষোভে আছে। কিন্তু আমাদের ভারতবর্ষের পরিকাঠামোটা এত বড় 28টা স্টেট নিয়ে তাই হয়তো এত সহজে সম্ভব হচ্ছে না, কিন্তু মানুষ কিন্তু ক্ষোভে আছে। এরা যদি ভাবে তাহলে কিন্তু এরা সময় পাবে না পালানোর। এমন একটা দিন আসবে যেখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ আন্দোলন করে এদেরকে শুধু এই ক্ষমতা থেকে নয় দেশ থেকে বিতাড়িত করবে। যেমন বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয়েছে হাসিনাকে, এখান থেকে মোদি এবং যারা স্বৈরাচারী দোসর আছে এখানে যারা সংবিধানকে দিনের পর দিন হত্যা করছে তাদেরকে কিন্তু কোথায় পালিয়ে যাবে সে ঠিকানা পাবে না। এসআইআর এর সময় ভোটার তালিকা থেকে সংখ্যালঘুদের নাম বেশি বাদ পড়ছে, কি বলবেন? আমরা তো সেটাই ভাবছি, যেহেতু আগে তো সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের যে সিএম মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন এসআইআর নিয়ে আপনারা ঘাবড়াবেন না, এসআইআর এখন হতে দেব না। কিন্তু তাও এসআইআর হচ্ছে এবং আমাদের এখন সংখ্যালঘু এলাকায় দেখতে পাচ্ছি বেছে বেছে প্রচুর, যেখানে দেখা যাচ্ছে 1000 ভোটার সেখানে 500 ভোটার আমাদের মানে এসআইআরের হিয়ারিংয়ের ফর্ম দিচ্ছে। এতে এলাকায় পুরো নিস্তব্ধ হয়ে যাচ্ছে এবং সবাই আতঙ্কিত হয়ে যাচ্ছে। এটা নিয়ে সবার একটা আতঙ্কর মধ্যে আছে, দিন কাটছে। নির্বাচন কমিশনের কাছে এখন আপনাদের মূল দাবি? আমাদের মূল দাবি হচ্ছে নির্বাচন কমিশন যেটা অহেতুক মানুষকে হয়রানি করার জন্য এটা করছে, আমরা চাইছি যে অবিলম্বে এটা বন্ধ হোক, আর নয় আমরা নির্বাচন কমিশনের আমরা পদত্যাগ চাইছি। নির্বাচন কমিশনের পদত্যাগ চাইছেন? নির্বাচন কমিশনের উপর কি কোনোভাবে ভরসা করতে পারছেন না? যেভাবে মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে বা যেভাবে অহেতুকভাবে মানুষকে হয়রানি করছে তা আমরা ভরসা হারিয়ে ফেলছি। এই যে লজিক্যাল ডিসক্রিমিনেশনের নামে ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে, এটা কি বিজ্ঞানসম্মত? এগুলো অ্যাকচুয়ালি যে ভারতীয় নাগরিকদের যে সমস্ত ইতিপূর্বে ডকুমেন্টসগুলো তৈরি করা হয়েছিল, একবার নির্দেশ দিয়েছে না আপনারা আধার কার্ড তৈরি করুন, প্যান কার্ড করুন, এই করুন ওই করুন, তাহলে ভারতের নাগরিকদের থাকার বসবাসের জন্য যে ডকুমেন্টস ইতিপূর্বে ছিল, তাহলে আজ জানাদের নির্দেশে এগুলো তৈরি হয়েছিল, তাহলে আজকে প্রমাণ হচ্ছে এই ডকুমেন্টসগুলো কোনো নির্ধারিত নয়, মানে নয়। এবং তারপরে দেখা যাচ্ছে যে মাধ্যমিকের অ্যাডমিট এগুলো যে ন্যূনতম যে প্রমাণ সবার কাছে রয়েছে সেটাকেও বাতিল করা, সেটাও তো বাতিল করা হয়েছে। এগুলো একটা ষড়যন্ত্র করে আজকে শুধু এখন জাতপাতের হিংসা চলছে। রাজনীতিটা একটা ধর্মনীতির জায়গায় পৌঁছে গেছে, ধর্মকে নিয়ে রাজনীতি চলছে। আগে রাজনীতি ছিল, এখন রাজনীতির মধ্য দিয়ে ধর্মনীতিকে ব্যবহার করার ফলে আজকে বিশেষ করে মুসলিম জাতিদেরকে টার্গেট করে এই সমস্ত কার্যকলাপ এনারা চালিয়ে যাচ্ছে। আর বর্তমান যিনি আমাদের কমিশনার যিনি হয়েছিলেন তিনি এখন ওই বিজিবির মদতে সমস্ত কার্যকলাপগুলো চালিয়ে মুসলিমদের এরিয়া কিংবা বেল্ট দেখে দেখে নামগুলো কাটা হচ্ছে কিংবা বাদ দেওয়া হচ্ছে। তাতে করে অনেক মুসলিমরা হেনস্থার মুখে পড়ছে। হিয়ারিংয়ে গিয়ে লম্বা সময় দাঁড়িয়ে কেউ অনেক মা বোনেরা অনেক প্রেগনেন্ট অবস্থায় গিয়ে হাজির হচ্ছে, তারপরে হেনস্থ হচ্ছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে, লম্বা লাইন। কেন? আজকে তাদেরকে সুরক্ষিত এবং ভালোভাবে রাখার দায়িত্ব ছিল আমাদের দেশের প্রধানমন্ত্রীর। আজকে তিনি সেই দিকে না দেখে আরও বরঞ্চ এই দেশের নাগরিকদেরকে তিনি একটা হেনস্থ এবং বিধিব্যস্তর মধ্যে ফেলে দিয়েছেন। তার জন্য আমরা চাইছি যিনি এখন আমাদের এই কমিশনার আছেন, নির্বাচন কমিশনার, তাঁর আজকে দাবিতে আমাদের মূলত আজকে দাবি যাতে করে এই ন্যায্যভাবে কাজ যদি করা হয়, আজকে মুসলিম জাতিরা হেনস্থ হবে না। তাদের ডকুমেন্টস নিয়ে ছোটাছুটির বিষয় নয়, কিন্তু এদের টার্গেট একটাই যে এদের ভোটার লিস্টে থেকে নাম বাদ দিলে আমাদের আগামী নির্বাচনে আমাদের ফলাফলটা ভালো হবে। সেই বিজেপির মদতে এই সমস্ত কার্যকলাপ এই নির্বাচন কমিশনার করছে। আমরা তাঁরা এই পদত্যাগ চাই, কিংবা সুষ্ঠুভাবে যদি ভালোভাবে কার্যক্রম করতে পারে তাহলে আমরা সেই আশাবাদী করছি। আর নথচ আমরা তাঁর এই আশাবাদী থেকে আমরা তাঁর পদত্যাগ দাবি চাইছি। কেন্দ্র সরকার তো জোর করেই হেনস্থা করছে। যেখানে রাজ্য সরকার বলেছিলেন যে এসআইআর হবে না, সেখানে এসআইআর হচ্ছে এবং জোর করে হয়রানিও করা হচ্ছে। তাহলে আশা রাখছেন কেন্দ্র সরকার? রাজ্য সরকার দেখেন, কেন্দ্র সরকারের উপরে কি আস্থা রাখব? কেন্দ্র সরকার সুরক্ষিত দিতে পারে না, নাগরিকদের সুরক্ষা দিতে পারে না। আজকে আপনি বলুন,
আজকে আমাদের এই কলকাতা বেল্টের মধ্যে উড়িষ্যা বলুন, উড়িয়া বলুন, নানান জাতির মানুষরা মানে কর্ম করে খায়, ব্যবসা করে খায়। একজন বাঙালি কোনো উড়িয়াকে মেরেছে, কোনো পাঞ্জাবিকে মেরেছে, মারে নাই। কিন্তু আমরা দেখেছি আমাদের মুসলিমদেরকে লক্ষ্য করে উড়িষ্যায় অনেক জায়গায় প্ল্যাটফর্মে নামিয়ে নিয়ে মেরেছে। মুসলিম নাম শুনেছে, সেখানে জয় শ্রীরাম বলতে বলেছে, বাধ্য করেছে, নাহলে গণহত্যা চালিয়েছে। তাহলে যেখানে ভারতের নাগরিক সুরক্ষিত নয়, তানাদের দল দাসিত দাঁড়ায়, তাহলে আজকে কিভাবে আমরা এত বড় একটা আস্থা দেশের নাগরিক হিসেবে পাবো কিংবা দেবে? যদি দেওয়ার হতো তাহলে এত হেনস্থ করার দরকার ছিল না। সেই জন্য আশা করছি আমরা, আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি, এর আগে বলেছে এনআরসি হতে দেব না, আমি মরে যাব তবুও এনআরসি হতে দেব, লাগু হতে দেব না। তাহলে বিধানসভায় কেন বিল পাস করলো না? বিধানসভায় তো বিল পাস করতে পারতো। তাহলে বিধানসভায় যদি আজকে বিল পাস করতে পারতো, তাহলে আজকে এই মানুষ এই হেনস্থ হতে পারতো না। আজকে তারা সকালে চলে যাচ্ছে, ভিডিওয় দাঁড়িয়ে আছে, হেয়ারিংয়ের জায়গায় দাঁড়িয়ে আছে। কেন? মানুষের সময়ের মূল্য আছে, সময়ের দাম আছে। তাহলে আজকে এগুলো সব বেচে হেনস্থ, সব গেটআপ আছে, সব ভিতর থেকে সব ষড়যন্ত্র চলছে। আমরা যত মুখে বলি এই দরদি ওই দরদি, কোনো দরদি নয়, সব যে যার মানে চেয়ারের মানে গদির চিন্তা ভাবনা করে সব ভিতর থেকে সব ষড়যন্ত্র চালিয়ে এই সমস্ত আজকে যে ভোটারের ভোট নিয়ে যারা চেয়ারে বসেছে, সেই ভোটারদেরকে হেনস্থর মধ্যে ফেলে দিয়ে তারা তাদের ওই চেয়ারটাকে ঠিক রাখতে চাইছে। সরকার নিজের স্বার্থে তাহলে হেনস্থা করছে? অবশ্যই আমরা তো দেখতে পাচ্ছি, বিগত দিনে বলেছিল ওয়াকফ হতে দেব না, লাগু হতে দেব না। তাহলে সেই ওয়াকফ তো লাগু হয়েছে। আপনি এখান থেকে চলে যান, ওয়াকফ বোর্ড আজকে মুসলিমদের ওয়াকফ বোর্ড, সেই মুসলিমদের ওয়াকফ বোর্ডের এই সামনে যে একটা বোর্ড লাগানো আছে সাইনবোর্ড, সেই সাইনবোর্ডটার অবস্থাটা দেখবে যান, যেন ওর মা বাপ নেই। কেন আজকে এত ওয়াকফের এত প্রপার্টি, একটা গেটের সাইনবোর্ড ঠিকভাবে লাগানো যায় না? তাহলে আমরা এতে কী মনে করছি? সর্ব জায়গায় সব কিছু সব ঠিক হচ্ছে, উন্নত হচ্ছে, এখানে কাজ হচ্ছে, ওখানে কাজ হচ্ছে, মন্দির হচ্ছে, রাস্তা হচ্ছে, সব হচ্ছে, ওয়াকফ বোর্ডের একটা গেট ঠিকমতো হচ্ছে না। আমরা কি বলবো? এতে করে আমরা হেনস্থর শিকার হচ্ছি বলে আমরা সাহারা পাচ্ছি না। আমাদের যারা বলেছিল তোমাদেরকে উপকার করব, তোমাদের পাশে দাঁড়াবো, আজ আমরা দেখছি আমাদের পাশে তারা নাই। তাদের উপর থেকে আমরা আস্থা হারিয়ে ফেলছি, তাদের কর্মকাণ্ডর দ্বারাতে আমরা আস্থা হারিয়ে ফেলছি। সেই জন্য আগামী যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে এমন ভালো প্রতিনিধি দিক, যে প্রতিনিধিটা শুধু তার অফিসে থাকবে না, সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে যাবে, আর সাধারণ মানুষের ভালো মন্দ সুখ দুঃখের কথা তারা শুনবে। সেই নির্বাচিত এমন আমরা এমএলএ এমপি চাই, তাদের দ্বারা যেন আমরা এই উপকৃত পেতে পারি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাহারুল ইসলাম। আমরা এসেছি বারাসাত, আমরা একটা সংগঠন করি, ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা এই দাবি আমরা জানাচ্ছি। এলাকা অনুযায়ী বেশি করে সংখ্যালঘুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, কি বলবেন? দেখেন, আজকের যারা সুনিশ্চিত নাগরিক ছিল, একটা মানুষের যে সমস্ত নথি দরকার, এই সমস্ত নথি প্রত্যেকেরই কম বেশি আছে। যাদের কাছে নোটিশ এসেছে বা যাদের বিরুদ্ধে আপনি মানে দেশ ছাড়ার কথা বলা হচ্ছে, ইতিপূর্বে ঘোষণা দিয়েছিল আমরা হিন্দু রাষ্ট্র বানাতে চাই, সেখানে কিন্তু তাদের পরিকল্পনা তারা আগিয়ে নিয়ে যাচ্ছে। এর থেকে এটাই বোঝা যাচ্ছে, এসআইয়ের নাম করে আবার ডেসক্রিপশন যে এটা আবার চালু করেছে, তাহলে এখানে তাদের প্ল্যান সাকসেস করতে চাইছে। আমরা দেখছি যে সেই সঙ্গে কেন্দ্র সরকার যে ক্ষমতায় যখন আসার আগে তিনি দাবি রেখেছিলেন, তিনি জনগণকে আস্থা দিয়েছিলেন কি বছরে 2 লক্ষ বা 2 কোটি চাকরি দেব, কর্মসংস্থান দেবো। সেখানে তিনি তার প্ল্যানকে সাকসেসফুল করতে গিয়ে তারা মুসলমান একটা জাতিকে লক্ষ্য করে, সংখ্যালঘু জাতিকে তারা দেশদ্রোহী বা দেশদ্রোহী এরকম একটা তকমা লাগাতে চাইছে, যারা ভিনদেশী। তাহলে এখানে বোঝা যাচ্ছে তারা একটা জাতিকেই সরাতে চায়, নির্মূল করতে চায়। তাদের মেন প্ল্যানটা এটাই, এর থেকে আমরা বেশি কিছু মনে করছি না। তাহলে যেখানে সংখ্যালঘুদের জোর করে নোটিশ মানে সব ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও হেনস্থা করা হচ্ছে, তাহলে কি ভোটার তালিকা থেকে তাদের নাম পুরোপুরি মুছে দিতে চাইছে? সেটা ক্লিয়ার করে বলতে পারে, তারা ক্লিয়ার করে দিতে পারে যে আমরা রাখতে চাইছি না, কিন্তু ভোটের নামে
মানে ভোট আসলে ভোট নেব সংখ্যালঘুদের কাছ থেকে, আর তাদেরকে কর্ম না দিয়ে, কর্মসংস্থান না দিয়ে, তাদেরকে মানুষ কি ভারতীয় নাগরিক হয়েছে বা মানুষকে জন্ম নিয়েছে ভারতবর্ষের জমিনে, আপনার কি ওই শুধু জেরক্স করার জমা দেবো সরকারি দপ্তরে ছুটে যাওয়ার জন্য? তাদের তো কর্ম রুটির ব্যবস্থা আছে, তাদের তো সংসার আছে। তা সেটা বাদ দিয়ে, সেটা সুনিশ্চিত না করতে পেরে শুধু মানুষকে লাইনে দাঁড়াতে হবে সারা জীবন? জোর করে হেনস্থা করা হচ্ছে বলছেন। অবশ্যই অবশ্যই তা মানুষকে একটা মানে পীড়ার মধ্যে রেখে দিয়েছে সারাটি বছর। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে কেন্দ্র সরকার মুসলিমদেরকে দেশদ্রোহী বলে প্রমাণ করানোর জন্য বিভিন্ন রকমভাবে হেনস্থা করছে, কি বলবেন? দেখুন, দেশের মসনাদে বসে আছেন কেন্দ্র সরকার, বিজেপি শাসিত, আরএসএসের মদত ওর মধ্যে সবসময় আছে। সবথেকে বড় কথা, আমার রাজ্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি, উনি মুসলিম দরদি একজন মুখ্যমন্ত্রী নামে পরিচিত। আজকে কি ওনার দরদিতা বা ওনার যে দরদটা কি কমে গেছে? আজকে দেখা যাচ্ছে এসআইআর নাম করে সমস্ত জায়গাতে মুসলমানদেরকেই মেনশন করা হচ্ছে, মুসলমানদের নাম বাদ যাচ্ছে। আধার কার্ড হবার পরে আধার কার্ডটাকে এখন কোনো ভ্যালু দেওয়া হচ্ছে না, প্যান কার্ডের কোনো ভ্যালু নেই, মাধ্যমিক যে অ্যাডমিট আছে অ্যাডমিটটাকেও তাকে ভ্যালু দেওয়া হচ্ছে না। তাহলে কি এই ডকুমেন্টসগুলো ফালতু হলো নাকি? সরকারি মুখ্যমন্ত্রীর তো ধরা দরকার। এই মুখধারী মুখ্যমন্ত্রী মুসলমানদেরকে ব্যবহার করছে। ভোট আসলে মুসলমানের কাছে গিয়ে অন্য মাথায় দিয়ে বলতে পারে আমাকে ভোট দাও। আজকে মুসলমান যখন রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, আমার মা বোনেরা প্রেগনেন্ট অবস্থায় দাঁড়িয়ে আছে, তাদের অবস্থা কষ্টের মধ্যে আছে, তারপরেও লাইনে দাঁড়িয়ে তারা কেন হিয়ারিংয়ে যাবে? মুখ্যমন্ত্রী কি দেখছে না নাকি? আমার রাজ্যে এর আগে অকাপ সম্পত্তি লাগু হতে দেবে না, অকাপ যে আইনটা ছিল ওটা লাগু হতে দেবে না, একটা লাগু হতে দেবে না, কিন্তু তারপরেও লাগু করেছে। কখন করেছে? যখন আমি মরার টাইম এসে গেছে, গালে পানি দিলে মরে যাবো এরম টাইমে। তাহলে মুখ্যমন্ত্রীকে এটা বোঝাতে যাচ্ছে যে মুসলমানদেরকে এইভাবেই মারবো? আসলে এই মুখ্যমন্ত্রী যতদিন পর্যন্ত 2011 থেকে আজ পর্যন্ত মুসলমানদেরকে আজ পর্যন্ত কোনো ভালাই করেনি, এর হলপ করে বলা যাবে। এ শুধু মুসলমানদেরকে ব্যবহার করেছে, পদে পদে ব্যবহার করেছে। আজকের উনি মন্দির করে বেড়াচ্ছেন, আমাদের কোনো দুঃখ নেই, মন্দির করুক, হাজারও করুক। আমার রাজারহাট নিউ টাউনে একটা মসজিদ আছে ওয়াকফ সম্পত্তির ওপরে, সেটা হিট্টো করতে দিচ্ছে না। মুখ্যমন্ত্রীকে দেখছে না, তার পাশে দুর্গ অঙ্কন করছে। তাহলে মুখ্যমন্ত্রী এটা বোঝাতে চাইছে, ওনার ভাইপো বলছে ধর্ম করলে আমরা রাজনীতিতে রাখি না, কিন্তু ওনার পিসিমণি মন্দির উদ্বোধন করছে, আর আমার মসজিদ যেখানে আছে, আমার মসজিদের জায়গায় আমি মসজিদটাকে ভালো করতে চাইছি, আমাকে করতে দেওয়া হচ্ছে না। তার মানে মুখ্যমন্ত্রী আছে কি বিজেপির? একদম নির্দ্বিধায় বলতে পারি মুখ্যমন্ত্রী বিজেপির, এছাড়া তো অন্য কিছু নাই। তাহলে বিজেপি না হলে উনি তো আমার মসজিদটা আগে করতো। উনি মুসলিম দরদ দিলে আগে বলতো মসজিদ করে তারপর মন্দির করব। মন্দির নিয়ে বিধাভেদ নেই, মন্দির করুক, হাজারও হোক। ধর্মস্থান হবে ভালো, মানুষ যাবে ধর্ম জায়গায়, মানুষ ধর্মস্থানে ধর্মীয় কাজ করবে, কিন্তু উনিই বলছে ধর্ম নিয়ে রাজনীতি করবে না, গুলোগুলি করবে না। আবার উনিই মন্দির উদ্বোধন করছে, দীঘাতে করলো, জগন্নাথ ধাম, রাজারহাটে করছে, দুর্গাঙ্গন, আরও বিভিন্ন জায়গায় 5টা প্রকল্প রানিং করেছে, হাজার হাজার কোটি টাকা। আমারও তো ট্যাক্সের টাকা আছে, আমি তো ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সের টাকাই তো করছে। তাহলে কি উনি কি আমাদেরকে ব্যবহারই করছে, শুধু শোষণ করছে, মুসলিমকে শোষণ করে ব্যবহার করছে, মুসলমান যাতে গাড্ডায় পড়ে থাকে, মুসলমান অশিক্ষিত থাকে, শিক্ষার ব্যবস্থা কমিয়ে দেওয়া হয়েছে, মুসলমান অশিক্ষিত থাকুক, মুসলমানকে মাসিয়া কেউ যেন না করতে পারে। আমি এখান থেকে বার্তা দেবো মুসলমান ভাইদের কাছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। এখন থেকে আমাদেরকে ঠিক হতে হবে যে আমরা ঐক্য হয়ে চলবো। মুখ্যমন্ত্রী বলছেন তিনি সংখ্যালঘু দরদি, মুসলিম দরদি, অথচ আমরা দেখছি বিভিন্ন জেলাতে পরিযায়ী শ্রমিকদের লাশ ফিরছে। দেখুন, উনি আজ পর্যন্ত মুসলিম দরদি কোনোদিনই ছিলেন না, আজও নেই, কালো ছিলেন না। অতএব পরিযায়ী শ্রমিকদের মার খেতে হবে, কারণ মুখ্যমন্ত্রী নিজেই বিজেপিকে এনেছে এই রাজ্যে। তো বিজেপি চাইছে তো হিন্দু রাষ্ট্র করতে, তাহলে মার খেতে হবে। এখন মানুষ বুঝুক, বাঙালি বুঝুক যে আমরা কাকে নিয়ে এসেছিলাম, ভালো মানুষ এনেছিলাম না শয়তান এনেছিলাম, মানুষ বুঝুক, মানুষকে বোঝা দরকার। এই বললাম। আমার নাম মোহাম্মদ হাসান আলী, আমি ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের একজন সহকারী। চরম চক্রান্ত। আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে এই জ্ঞানেশ কুমারের জীবন পঞ্জিকাটা দেখলে বোঝা যাবে। আমার মনে হচ্ছে যে জ্ঞানেশ কুমার সম্ভবত যারা ব্রিটিশের দালালি করে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের উত্তরসূরি কেউ হবে। জ্ঞানেশ কুমার আমাদের প্রকৃত ভারতবর্ষের নাগরিক, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদেরকে আজকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছেন। তিনি নিজে যে কথা বলেছিলেন, তিনি নিজে যে থুতু ফেলেছিলেন, সে
সেই থুতু তিনি নিজে খাওয়ার চেষ্টা করছেন। ফলে জ্ঞানেশ কুমারকে বলবো যে আপনি যে ভয়ঙ্কর খেলা শুরু করেছেন দেশের প্রকৃত নাগরিকদের নিয়ে, এই খেলা বন্ধ করুন। বিশেষ করে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার, স্বশাসিত সংস্থা, অথচ বিজেপির বেজে দেওয়া টার্গেট। শুভেন্দু গত 2 বছর ধরে বলে আসছে 1.5 কোটি রোহিঙ্গা মুসলিম বাংলায় রয়েছে। যখন এসআইআর করা হলো, দেখা হলো রোহিঙ্গা মুসলিম একটিও পাওয়া যাচ্ছে না। জ্ঞানেশ কুমাররা বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমি জ্ঞানেশ কুমারদের বলবো, যদি বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করতে হয় তাহলে ওই রিজাইন দিন, নির্বাচন কমিশনের পদ থেকে রিজাইন দিয়ে বিজেপির হয়ে রাজনীতিটা করুন। নচেত স্বশাসিত সংস্থার পক্ষ থেকে এভাবে নাগরিকদের বিরোধিতা করতে আসলে ভারতবর্ষের মানুষ জীবন দিয়ে তা প্রতিরোধ করবে। নির্বাচন কমিশনের ওপরে কি ভরসা রাখতে পারছেন? নির্বাচন কমিশন তো বিজেপির দালাল হয়ে গেছে, ফলে তার উপরে কি ভরসা রাখবো? অবিলম্বে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করব যে একজন আরএসএস এর বিজেপির দালাল নির্বাচন কমিশনারে বসে রয়েছে, ফলে তাকে অবিলম্বে এই পদ থেকে অপসারণ করা হোক। আপনার নাম, পরিচয়? আমি আজিজ উদ্দিন, রাজ্য সম্পাদক, পশ্চিমবঙ্গ মেম্বারজন সমিতি।